যে আপনি লিখবেন, লিখে রেখে দিবেন, 2 বছর পরে আবার সেটা একবার দেখবেন, তাহলে এটা পরিপূর্ণ হয়ে যাবে। এটা লেখার ব্যাপারে আমি বলেছি। তো আমরা আজকে শুরু করবো এবং ধীরে ধীরে যে ইয়ে হবে, আমাদের পরিপূর্ণ উপস্থিতিটা চলে আসবে। তো আজকে সবাইকে ধন্যবাদ। প্রথমে আমি একটু কথা বলে নিই, আমি জাস্ট আপনাদেরকে একটু ভূমিকাটা বলে দেবো। সারাদিনের যেহেতু এই কাজ, 12টার পরেও কেউ কেউ এসে জয়েন করবেন, তখন সমৃদ্ধ হবে। উপস্থিতি বেশি থাকলে আপনার যে কোনো অনুষ্ঠানকে ভালো লাগে, তো সেটা হবে। বসে যান সবাই। যাত্রা শুরু হোক। কথা শুরু করলাম। আমাদের শিরোনামটা সবাই এটাই পেয়েছি, কবিতা কর্মশালা। এখানে একটা রহস্য আছে। কবিতা কর্মশালা এটা কি কবিতা আবৃত্তির কর্মশালা, না কবিতা লেখার কর্মশালা, না পড়ার কর্মশালা, কি? এখানে রহস্য একটা লুকিয়ে আছে। কিসের কর্মশালা? আপনারা কি আসলে পরিষ্কার কোন ধারণা রাখেন ব্যাপারটা কিসের? আবৃত্তির উপরে, না কবিতা নির্মাণের উপরে? কবিতা জানার উপরে। ধন্যবাদ। কবিতা জানার উপরে, অর্থাৎ কবিতা বিষয়ক ধারণা। কেউ বলে, একজন বলেছেন কবিতা নির্মাণ। তো নির্মাণ এবং জানা দুইটায় অনেক রকমের ঘটনা আছে। তো এই রহস্যটাই হলো কবিতা। কবিতার সংজ্ঞাটায় আসে, কবিতা হলো একটা রহস্য। প্রথম কাজ কবিতার রহস্য। তারপরে কবিতা নিয়ে আমরা আমাদের মতো করে অনেক রকমের সংজ্ঞাও শিখেছি, অনেক রকমের সংজ্ঞা আমরা জেনেছি, এবং কবিতার ইতিহাস আমরা ইতিমধ্যে ভালোভাবে জেনেছি। কবিতা কেমন করে এলো এবং আজকের অবস্থা জানা আছে। সেগুলো কি একটু পুনরায় নিজের সাথে মিলিয়ে নেওয়া, একজন বক্তা কেমন করে বলেন, আপনারা কেমন করে বলেন, তার সাথে মিলিয়ে নেওয়া, লেনা দেনা করা। এখানে অনেকেই আছি আমরা, কেউ কবিতা লিখি, কেউ কবিতা পড়ি, কেউ কবিতা এই যে বিভিন্ন গুচ্ছ, এই বিভিন্ন গুচ্ছের একসাথে একটা সম্মেলন প্রগতি লেখক সংঘ আয়োজন করেছে। তাই প্রগতি লেখক সংঘকে কবিতার মতো করে শুনেছে, খুব সুন্দর তাদের এই চমৎকার আয়োজনটা করা। তো আসি, কথা শুরু করার কথা আমার 10টায়, আমি মনে হয় 11টায় শুরু করব। মাত্র 40 মিনিট। এবং আমাদের আজকের এই আয়োজনের সভাপতি বলেছেন এটা বাংলাদেশের অনুষ্ঠানের নিয়ম, এটা আপনি জানেন না, তর্ক বিতর্ক করে এসেছি, এটাও একটা কবিতা। এই যে বিতর্কটা এবং বাংলাদেশের পরম্পরা, এই পরম্পরাটা যদি ভাঙতে চেষ্টা করি, কবিতা নির্মাণ হবে। অনুভূতির গোড়ায় আঘাত করবে, অনুভূতির শিকড় জল পাবে, অনুভূতির পাতা অক্সিজেন পাবে, কার্বন ডাই অক্সাইড পাবে, পেয়ে অনুভূতি সজীব হবে, সতেজ হবে। এটাই যদি আমরা সেভাবে যাই। তো এখন আসেন, এই কবিতার যে জানলাম কবিতা হলো রহস্য, তার চেয়ে আর কি সহজ কোনো সংজ্ঞা আছে কিনা আমরা আগে সেই জায়গায় দেখেন, ভিতরে চলে আসেন, একেবারে দরজায় না বসে। তো এই যে কবিতার সংজ্ঞা, অবশ্যম্ভাবী বাণী বিন্যাস, কার? অপরিহার্য শব্দের। অপরিহার্য শব্দের অবশ্যম্ভাবী বাণী বিন্যাস কি? কবিতা। সহজ করে দিয়েছে। সর্বোত্তম শব্দের সর্বোত্তম বিন্যাসী কবিতা। হৃদয়ে ছাপিয়ে ওঠা প্রগাঢ় অনুভূতি, শব্দবন্ধে ছন্দ স্পন্দে আমরা যে অবয়ব তৈরি করি, মানুষ তার অনুভূতিকে সাজিয়ে নিয়ে, অনুভূতিকে ব্যবহার করে যে অবয়ব তৈরি করে, তার নাম কবিতা। শব্দের বন্ধনে ছন্দের স্পন্দন। Poetry is the spontaneous overflow of powerful feelings, তার নাম কবিতা। কবিতা সত্যিকার অর্থে যখন একেবারে আজকের কবিতার কাছে চলে আসি, তখন কবিতা হয়ে ওঠে শ্বেত বিন্দু। শ্বেত বিন্দুর নাম কবিতা, অর্থাৎ ঘামের ফোঁটার নাম কবিতা।
কৃষকের ফলানো ফসলের নাম কবিতা। কবি যখন কবিতা লেখেন সেটি তার সৃজন হয়ে ওঠে, কৃষক যখন ফসল ফলান সেটি তার কবিতা। এই সবকিছু মিলিয়ে হলো একটা শিল্প। এই প্রত্যেকটা সংজ্ঞায় আমরা শিল্পের সন্ধান পাই। এখন পরম্পরা হল কবিতা বলতে গিয়ে আমরা শিল্পে চলে এসেছি। শিল্প যে বিষয়গুলো, যে বস্তুগুলো আমরা আমাদের মনের রঙে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে সাজাই, তাই তো শিল্প। আমাদের মনের রঙে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে যখন সাজাই, সেগুলির নাম হল শিল্প। তো কবিতা আমার সেই মনের রঙে রাঙানো শিল্প। এই শিল্প বারবার ঘুরে ফিরে মনকে আনবে, কেননা কবির হৃদয় হলো কবিতার জন্ম। কবিতা কোথা থেকে আসে? কবিতা জন্মের ইতিহাস। কবিতা জন্মের ইতিহাস যদি আমি খুঁজি, তাহলে আমাকে প্রথমে যেতে হবে আমার মনের কাছে। মন ছাড়া কবিতা হয় না। তো কবির মনোভূমি, সেই মনোভূমি কিভাবে তৈরি হয়? শুনে শুনে, দেখে দেখে, কারো কাছ থেকে অর্ডার পেয়ে। কবির মনোভূমি, হ্যাঁ, আজকে অনেক কবি কবিতা লেখেন, অবশ্যই কোথাও থেকে তার মাঝে যে আমাকে লেখা দিতে হবে তাই লিখি। কিন্তু কবিতা যখন জন্মগ্রহণ করলো, আমরা সেই গল্প জানি, সেই ইতিহাস জানি। সেই ইতিহাসটা হলো কবির মনোভূমি তৈরি হয়েছে। পৃথিবীর আদি কবির নাম আমরা জানি, আমাদের জানি, হতে পারে গবেষণার বিষয়, ভিন্ন অঞ্চলে ভিন্ন কেউ চলে আসতে পারে। আজ পর্যন্ত যেটি জানা গেছে সেটি এই অঞ্চলে, ভারতবর্ষে বাল্মীকি, আদিতে দস্যু, তারপর ঋষি, সেই তিনি কবি। বাল্মীকির মন কবিতা জন্মের প্রথম ভূমি, সেখান থেকে কবিতা জন্ম হয়েছে। এই বাল্মীকি ইতিহাস এইরকম, যারা ইতিহাসটা আবার মনে করাই দিচ্ছি, মিলে বাল্মীকি নারদের কাছ থেকে রামায়ণের গল্প শুনলেন। তিনি খুব দ্রুত রসকসহীন করে শুধু বস্তুটা বলে গেলেন, বিষয়টা বলে গেলেন। বাল্মীকির মনে এটা অমন ভাবে নিল না, কিন্তু বিষয়টা ঘুরছে তার, বিষয়টা আছে, বাল্মীকি জানলেন একটা ব্যাপক বিস্তৃত একটা ঘটনা। এবং এই রামের জীবনের উত্থান পতন, যে আজকে রাজা হবে, আগামীকালকে রাজ সিংহাসনে বসবে, আজকেই তার জন্য নোটিশ আসলো যে তিনি বনবাসে যাচ্ছেন। এবং সেই রাম কি করলেন? মেনে নিলেন, অবশ্যম্ভাবী, এটা হবে, যা ঘটার তা ঘটবে, এটা রোধ করা যাবে না। রাজা হওয়ার কথা ছিল, এখন বনবাসী, জনপদেই থাকতে পারলেন না, বনে যেতে হবে। তারপর অনেক ঘটনা। এই ঘটনাগুলো বাল্মীকির মনে কিছুটা জায়গা পায়, কিছুটা পায় না, এরকম করে সময় অতিক্রান্ত। তো বাল্মীকির আশ্রম ছিল তমসা নদীর তীরে, ভারতে, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, তার মাঝামাঝি কোন একটা জায়গায়। সেখানে তিনি ভরদ্বাজের সাথে ছিলেন, হাঁটছেন, তমসা নদীতে গোসল করতে যাবেন। ঠিক এরকম সময়ে তিনি তমসা নদীর তীরে এসে দেখলেন নদীর পাড়টা কাদাযুক্ত না, শুকনা। তার খুব ভালো লাগে, পরিবেশটা অনুকূল, চমৎকার, পরিচিত নদী, যেখানে তার আশ্রম, তো সেখানে পরিবেশ তো জানা আছে, কিন্তু আজকে তার একটু অন্যরকম লাগে, ভিন্ন।
মনের ভিতরে রামের গল্প নারদের মাধ্যমে জানা, যদিও দাগ কাটছে না কিন্তু ফেলে দিতে পারছে না, খুব গুরুত্বপূর্ণ কিছু না। আবার এই চমৎকার সময়টা, এই সবকিছু মিলিয়ে তিনি একটু নত, মনটা তার নত, মনটা অর্থাৎ একটা ভূমি তৈরি হচ্ছে, আমরা অনুভব করতে পারি না। ঠিক এমন সময় তিনি দেখলেন দুটি পাখি খেলছে, ক্রৌঞ্চ মিথুন। তারা প্রেমে নিমগ্ন, একে অপরের সাথে ভালোবাসা করছে। ঠিক এরকম সময়ে পুরুষ পাখিটির গায়ে একটা তীর বিদ্ধ। পরিচিত গল্প। পুরুষ পাখিটি মৃত্যু যন্ত্রণায় ছটফট করে সে মাটিতে ডুবে। এই যন্ত্রণা তার প্রাণে আঘাত করে না। বাল্মীকির হৃদয়ে জায়গা লাভ করেছে যে পাখিটি বেঁচে আছে, যে পাখিটি তার প্রিয় বিয়োগ জনিত ব্যথায়, বেদনায় বিমর্ষ হয়েছে, বেদনার্ত হয়েছে। সেই পাখিটির যে ব্যথা, সেইটা থেকে বাল্মীকি আঘাত পান। তিনি উচ্চারণ করলেন, তিনি করলেন না, তার ভিতর থেকে উচ্চারিত হয়ে গেল, মা নিষাদ প্রতিষ্ঠান তম গম শাশ্বতী সমান যত ক্রৌঞ্চ মিথুনাদিকম বোধিকাবমোদিতম। উচ্চারণ করলেন, মা নিষাদ, রে নিষাদ, তুই প্রতিষ্ঠা পাবি না কোনদিন শাশ্বত কালে, শাশ্বত সমান তুমি প্রতিষ্ঠা পাবা না। কারণ সে অভিশাপ বাণী কি কারণে হলো সেটা জানাতে হবে, তাই পরের বাক্যটাও তিনি বলে দিলেন। বললেন, যেখানে ক্রৌঞ্চ মিথুন প্রেমে মগ্ন ছিল, সেই একজোড়া ক্রৌঞ্চকে, তার একটাকে আপনি এভাবে হত্যা করলেন, অতএব আপনি প্রতিষ্ঠা পাবেন না। এটা চলে গেল। নিষাদ কি বুঝলো আমরা জানি না। তার সাথে যে ভরদ্বাজ ছিলেন তিনিও কি বুঝলেন, দরকার নাই জানা। কিন্তু বাল্মীকি ভাবলেন, কি উচ্চারণ করলেন, কি উচ্চারিত হলো তার, যে এটা তো অন্যরকম কথা, সাধারণ কথা নয়। মা নিষাদ নিষাদ প্রতিষ্ঠান তম গম শাশ্বতী সমান, অন্যরকম কথা, এটা আসার কথা ছিল। তিনি উচ্চারণ করলেন, তার এই বেদনাজীর্ণ হৃদয় থেকে যেটি উচ্চারিত হলো, তিনি তার নাম রাখলেন শ্লোক। শোক থেকে আসলো শ্লোক, পৃথিবীর প্রথম কবিতার বাণী, কবিতার জন্ম, কবিতা যাত্রা শুরু। এখন এই যে আমরা এই দুটি লাইনের মধ্য দিয়ে কবিতার যাত্রা শুরু করলাম, একটা পরিবেশ পেলাম, সেই পরিবেশটা তার আগেই প্রস্তুত করে দিয়েছি। প্রস্তুত করেছে কি, বিষয় পেয়েছি আমরা, এবং যিনি কাজটা করবেন তাকেও আমরা পেয়েছি, কিন্তু তার জন্য পরিবেশ রেখেছি। সেই পরিবেশটা প্রস্তুত হওয়ার জন্য ওই পাখিটিকে মরা দরকার, আর পাখি মরার জন্য একজন শিকারী প্রয়োজন। শিকারী আজও আছে, শিকারীরা প্রতিনিয়ত শিকার করবে, আর কবিতা তৈরি হবে। প্রতিদিন রক্ত নিঃসৃত হবে, আর প্রতিদিন কবিতা তৈরি হবে। এটাই, আর সেই রক্ত ঝরে ঝরে শিল্প। এখন এই যে গল্প, এই গল্পের ভিতরে কিন্তু ব্রহ্মাও আসলেন। ব্রহ্মা এলেন, ব্রহ্মা এসে তাকে এই গল্প এগিয়ে যাচ্ছে। এখন ওই রামের জীবনের যে ঘটনা, দুর্ঘটনা, সেইটা তার হৃদয়ে যেটুকু দাগ লেগেছিল সেইটা, এবং এই দুটি পাখির জীবনের দুর্ঘটনা তার হৃদয়ে দাগ লেগে দুটি আরো বেশি প্রগাঢ় হয়ে গেল। এবার অনুভব করলেন রামের দুঃখ যন্ত্রণা,
আর এর ভিতরে ব্রহ্মা এসে তাকে জানান দিলেন তাকে লিখতে হবে এই গল্প। যদিও ব্রহ্মাকে তিনি ওইভাবে তখন বরণ করার মতো মন তার ছিল না বাল্য, কারণ মন হলো ব্যথাদের, একদিকে রামের জীবনের গল্প আর একদিকে দুটি পাখির জীবন, সবচেয়ে বেশি করুণ বেদনার্থক পাখির জীবনের। এখন ব্রহ্মা বলে গেলেন ফাঁকে, নারদ যে গল্প বলেছে সেটি বস্তুগত সত্য, এখন তুমি এটার সাথে আরো যুক্ত করতে পারো। অর্থাৎ কবি মানে শিল্পী, স্বাধীন শিল্প এই সত্তা এসে স্বাধীনতা লাভ করলো। আসবেন ভিতরে, আসেন। এই সত্তায় জায়গায় এসে শিল্পী সত্তা স্বাধীনতা লাভ করলো। ব্রহ্মা বললেন তুমি যুক্ত করো, বিস্তৃত করো। তারপর আমরা এই মহান রামায়ণ 24,000 শ্লোক পরবর্তীতে আমরা এইটাকে অবলম্বন করলাম কি, এত বড় রামায়ণের মতো করে আরো কি রামায়ণ লিখবো? মহাভারত আসুন। তারপর পৃথিবীর এই প্রান্ত থেকে অপ্রান্ত ঘুরলে আমরা বড় বড় সব মহাকাব্য খুঁজে পাই। মহাকাব্যই কবিতার চূড়ান্ত নয়। তারপর আজকে যেখানে আমরা আছি, আজকের জীবনের সাথে সম্পর্কযুক্ত একটি পরম্পরা হল এই শিল্পের জীবনের চূড়ান্ত। এই যে কবিতার জন্মের যে ইতিহাস, এই ইতিহাসের সাথে কি যুক্ত হলো? যুক্ত হলো যে সে যাত্রা করেছে, যাত্রা করে আজকের পর্যায়ে এসেছে। আজ এর সাথে কি লাগবে? আমার ভাষা লাগবে। আজকে যদি আমরা মাঝখানে চলে আসি, এই রামায়ণ রচিত হয়েছে সংস্কৃত ভাষায়। তারও আগে আমরা এই রচনার কাল আজ থেকে 2500 বছর কিংবা তার আগে, এগুলো গবেষণা নির্ভর। 2500 বছর আগে গ্রিসে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ নাট্য সাহিত্য পেয়েছি। 2500 বছর আগে, 2000 বছর আগে মিশরের সাহিত্য। সারা পৃথিবী মানুষকে নিয়ে, মানুষের কথাকে, অনুভূতিকে প্রকাশ করেছে। তো এই অনুভূতির প্রকাশের যে পরম্পরা, যে ধারাবাহিকতা, এটি হলো আমাদের আজকে প্রথম সেশনের আলোচনা। এই পরম্পরায় আজকে যে আমরা এখানে আসলাম, তার আগের মাঝখানে রয়ে গেছে একটি দীর্ঘ পথযাত্রা। সেই দীর্ঘ পথযাত্রায় বাংলা ভাষা তৈরি হতে হবে। আমরা যেহেতু বাংলায় লিখি, তো বাংলা ভাষা তৈরি হতে গেলে এই অঞ্চলের মানুষের মোহনিসৃত এই ভাষা, প্রাথমিক দিকের সেই ভাষাগুলো এবং আজকের ভাষায় বিস্তর তফাৎ। কিন্তু মজার ব্যাপার হলো, এই বিস্তর তফাৎ আমরা কল্পনা করি, বাংলা ভাষার আজকের বয়স হলো 1000 বছর কিংবা 1500 বছর। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 650 সাল থেকে বাংলা ভাষায় কবিতা রচনা শুরু। ডক্টর সুনীল কুমার চট্টোপাধ্যায় বলেছেন 950 কিংবা তার কাছাকাছি সময় কবিতা রচনা শুরু। তো কবিতা যখন রচিত হয়েছে, নিশ্চয়ই কবিতা এমন একটি পর্যায়ে গিয়ে হয়েছে যখন মানুষ ঋদ্ধ হয়েছে একটি ভাষা ব্যবহার করে। তাহলে ওই ঋদ্ধ হতে অনেক অনেক সময় পার হয়েছে। তবে আমরা 1500 বছর তো কল্পনাই করতে পারি বাংলা ভাষার বয়স। আর 2500 বছর আগে রচিত হয়েছে রামায়ণ, মাঝখানে 1000 বছর সময় লাগবে, সময় বিবর্তিত হবে। ওই রামায়ণটি যদি আমরা যাত্রা ওখান থেকে, ওই শ্লোক থেকেই যদি যাত্রা শুরু করি, সময়ের বিবর্তনের পথ ধরেই আজকে বাংলা ভাষা। এটিও আমরা যে নির্ধারণ করেছি যে 650 কিংবা 950 বাংলার কবিতার জন্মকাল অনুবাদের, এবং
এবং এই নির্ভরতায় আমরা যেতে পারতাম না যদি 1907 সালে নেপাল থেকে একটা বই না পেতাম। 1907 সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে একটা বই সংগ্রহ করেছেন, নেপালের রাজদরবার থেকে। বইটির নাম আপনারা জানেন। তারপর 1916 সালে সেটি প্রকাশিত হয়েছে। এই সেদিন 1900 মানে সেদিন যদি এটা না পেতাম তাহলে কিন্তু এই আমরা পিছনে যেতে পারতাম। তাহলে যাত্রাটা কোথা থেকে হতো? একেবারে 1800 সাল। 1800 সালের দিকে গোড়ার দিকে কিছু লেখা, যেগুলো গদ্য লেখা। এর আগে একটু গবেষণা করে আমরা কবিতা পেয়েছি, সেটা কি 1350 সালের পর আছে। খুঁজে খুঁজে গবেষকরা বের করেছেন ইতিহাসের কোন পাতায় কোথায় মানুষ কি করেছে। কারণ মানুষ একেবারে জন্ম থেকে শিল্পী। সেই শিল্প মানুষ কি করেছে? প্রগাঢ় চিন্তা, নিগূঢ় অনুধ্যানের মধ্য দিয়ে প্রকাশ করেছে। ওই 1350-এর পরে অর্থাৎ 4র্থ শতাব্দীর মাঝামাঝি সময়ে এসে বাংলা সাহিত্যে আমরা একেবারে নির্ভর করেই বসতে পারি যে সাহিত্য রচিত হয়েছে এবং সেটা কবিতায় রচিত হয়েছে। কবিতা তাহলে আমরা পেয়েছি একেবারে নিশ্চিতভাবে। যদি বাদ দিই 650 সালের রচনাটির নাম চর্যাপদ। চর্যাপদ বাদ দিলেও আমরা 4র্থ শতাব্দী থেকে পেয়ে যাই কবিতা যাত্রা, যেখানে শ্রীকৃষ্ণকে নিয়ে রচিত হয়েছে। একটি দারুণ কাব্য। এর পরম্পরায় আমরা এই প্রেমকে নির্ভর করে পদাবলী সাহিত্য পেয়েছি। মাঝখানে আরো বিভিন্ন ধরনের রচনা তৈরি হয়েছে। এবং মজার ব্যাপার হলো এই বিশাল সময় 1800 সালের ভিতরে একটা বিশাল সময় ধরে যে সাহিত্য আমরা পেয়েছি সেগুলো সব কবিতা, সবই কবিতা। এবার সেটা কাহিনী হলেও কবিতা, আর যদি গীতি কবিতা হয় সেটাও, অর্থাৎ কবিতা, গদ্য নেই। তাহলে আজকে এখানে আমরা যারা আছি কবিতার সাথে সম্পর্কযুক্ত, তো আমাদের এই সম্পর্কটা, এই পরম্পরাটা বছর 100-200 নয়, 500-700 নয়, অনেক বেশি। একটা পরম্পরা, একটা বিশাল একটা সমৃদ্ধ ইতিহাস আমরা রচনা করেছি। এখন এই যে বাঁকগুলো এক একটা জায়গায় যখন আমরা 4র্থ শতাব্দীতে আসলাম, রচিত হলো শ্রীকৃষ্ণ কীর্তন, শ্রীকৃষ্ণের প্রেম কাহিনী, তার যে লীলা, এগুলো। এখানে আবার ধর্মীয় কিছু কথাবার্তা আছে, কিছু বিচ্ছিন্ন। ওই যে একেবারেই আমরা সকালবেলায় যেটি পেলাম, ব্রহ্মা কবিকে স্বাধীন করে দিলেন। কবির স্বাধীনতার কারণে কৃষ্ণকে নিয়ে কবিরা যে ধরনের লেখা দরকার তার ইচ্ছে মতো তিনি সেভাবে লিখেছেন। কৃষ্ণকে যখন প্রেমিক পুরুষ বানিয়েছিলেন, তো তাকে যতটা তুলে নেওয়া যায় নিয়েছেন, তবে সেটা অবশ্যই শৈল্পিক ভাবে। আর আমরা সেটা ব্যবহারটা ভিন্নভাবে করি, আচরণগুলোকে আমাদের মতো করে তুলে নিই, কিন্তু ব্যাপার আছে। এরপরে আমরা যদি একেবারে নিখাদ কবিতার ভিতরে আসি, তাহলে মধ্যযুগের যে পদাবলী আছে সেখানে বৈষ্ণব পদাবলী, এই পদাবলীগুলো একদম আজকে যে কবিতা লিখি আমরা সেই কবিদের কবিতার থেকেও উৎকৃষ্ট মানের কবিতা। আমার বধুয়া আনবারে যায় আমারই আবিনা দিয়া, বধু কেমনে ধরি বহিয়া, সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পড়িয়া গেল, অনিয়া সাগরে স্নান করিতে সকলই গরম ছিল। আজকের কথা না, 200-300 বছর আগের কথা, অথচ আজকের মতো, একদম আজকের মতো মনে হয়। এগুলো কবিতা হয়ে উঠেছে। এখন এই যে ব্যাপারগুলো, তার আগে চর্যাপদকে নিয়ে একটু বলতে হয়। এখন চর্যার ভাষায় যাই। এই পদাবলী যখন এরকম কবিতা এবং শ্রীকৃষ্ণ কীর্তন যখন এরকম চমৎকার কবিতা, তাহলে চর্যাপদে কি আছে? চর্যাপদ যখন আমরা লিখি, আওয়াজ করি, তখন সেখানে দেখি এগুলোকে ছাপিয়ে সেই চর্যাপদ, এগুলো থেকে আরো 500 কিংবা 700 বছর আগে রচিত হয়েছে চর্যাপদ। সেখানের ভাষা এবং সেখানে ছন্দের যে গাঁথনি, অক্ষরের যে বিন্যাস, মাত্রার যে বিন্যাস, আজকে আমরা যে কবিরা আছি কতটা বিন্যাস করে লিখতে পারি, আর তারা সবগুলো ওইভাবে লিখেছে।
কেমন করে কি লিখেছেন? কাতরু বড় পাঞ্জবির আলো চঞ্চলে চিয়ে পরীক্ষা আলো, কিবা আলিয়ে কালিয়ে বাটরুন ঢেলা তা দেখে কান্ন বিমনা হইলা, কান্ন কহি বই করি মনিবাস যুমন গুয়র সুবাস, তেতিনি তেতিনি তিনি হইল না বনহি কান্ন ভব পরিচ্ছিন্না। এগুলি চর্যাপদের কবিতা। উঞ্চা উঞ্চা পাবত তহি বসরি সবরি বালি মোরাঙ্গ বিচ্ছু পরিহান সবরি দিবত গুঞ্জরি মালি। একটা চমৎকার সুর আছে, একটা দারুণ ছন্দ আছে, কথার ভিতরে কি জানি একটা কিছু আছে, যদিও আমরা ভাষা বুঝি না। প্রশ্ন আসতে পারে এগুলি কি ভাষা? আমরা কবিতার পরম্পরায় যাচ্ছি, একেবারে বাংলা ভাষার কবিতার শুরুর কবিতাগুলো উচ্চারণ করলাম। এই বাংলা ভাষার কবিতার শুরুর কবিতা। উঞ্চা উঞ্চা পাবত তহি বসরি সবরি বালি, উঁচু উঁচু পর্বত সেখানে বাস করে সবরি বালি। এবার তার পরিধান, গলায় সে গুঞ্জার মালা পরেছে, ময়ূরের গুচ্ছ পরিধান করেছে, ইত্যাদি ইত্যাদি। এবার সহজ কথা, কথাগুলি সহজ হয়ে ওঠে। তো এই যে চর্যার ভাষা, কবিতার ভাষা, কবিতা হয়ে উঠেছে, তাহলে আমাকে কবিতার কথা বলতে গিয়ে আমার ভাষার স্তুতি গান গাইতেই হয়। যে ১৫০০ বছর আগে কিংবা ১২০০ বছর আগে যে কবিতা রচিত হলো চর্যাপদ এইরকম নিগুড় বন্ধনের মাঝে, তাহলে ভাষা কত আগে এসেছে? কারণ ভাষা এসেই কবিতা শুরু হয়ে যায় না, সেটা লিখতে শিখেছে মানুষ, সেটা প্রকাশ করতে শিখেছে মানুষ, তারপর বুঝতে পেরেছে যে কবিতা এরকম হয়, তাহলে সেই ভাষাটা আরো সমৃদ্ধ, সেই বাংলা ভাষাকে ধারণ করেছি। চর্যা ছাড়ি, শ্রীকৃষ্ণ কীর্তন ছাড়ি, মঙ্গল কাব্যগুলো এর ভিতরে এসেছে। এই বিশাল সময় ধরে মঙ্গল কাব্য, আমরা সেই কাব্যগুলো সেখানেও কাহিনী কাব্য, অর্থাৎ দেব দেবী আশ্রিত, দীর্ঘ সময় ধরে আমাদের বিষয়বস্তু দেব দেবী আশ্রিত, সেই বিষয়বস্তুগুলোকে অবলম্বন করে রচিত হয়েছে বিভিন্ন কাহিনী। এবং শেষ পর্যায়ে এসে আধুনিক যুগের ঠিক আগে বৈষ্ণব পদাবলীগুলো যখন রচিত হচ্ছে, অর্থাৎ গীতি কবিতা যখন রচিত হচ্ছে, সুখের লাগে একে ঘর বাঁধে, এই ধরনের কথা যখন আসছে, আমার বধূ আজ বাড়ি যায় আমারে আঙিনা দিয়া, এই ধরনের কথাগুলো যখন আসছে, ঠিক এই সময়ে কিছু অনুবাদ সাহিত্য এসেছে। এবং মজার ব্যাপার, এইটাও কবিতা। আমরা পদ্মাবতীর গল্প জানি, পদ্মাবতী নামে কাহিনী মালিক মোহাম্মদ জায়সির পদুমাবত, হিন্দি পদুমাবত কাব্যের রচনা অনুবাদ হয়েছে। গদ্যে হতে পারত না, কবিতায় হয়েছে। ইউসুফ জুলেখা হয়েছে, অনুবাদ হয়েছে। এই যে বিশাল বিশাল একটা রচনা শুধুই কবিতার মাধ্যমে এগিয়ে এসেছে। তবে এরপরে আমরা এই ভিতরে ছোট গীতি কবিতা আমরা পেয়ে গেছি। এই কাব্যগুলো রচনার মাঝখানে ভিতরে কাজ হচ্ছে। এখানে আমরা প্রতিনিধিত্বশীল একজন কবির নাম স্মরণ করে নেই, তিনি ভুলে গেছি, ১৭৬০ সালে তিনি মৃত্যুবরণ করেছেন। এই ১৭৬০ থেকে ১৮৬০ একটা দীর্ঘ সময় ধরে শুধু কবিতা নয়, সাহিত্যেরও একটা স্টপ সময় গেছে, মানে থেমে থাকার সময়, মানে ব্যাপক যে গতি পেয়েছে। যেমন শ্রীকৃষ্ণ কীর্তন, পদাবলী, অনুবাদ সাহিত্য, এগুলোর যে একটা দারুণ স্রোত তৈরি হয়েছিল, কিন্তু এই সময়ের ১০০ বছরে এসে এই স্রোতটা একটু স্তীমিত হয়েছে। ঈশ্বর গুপ্ত এসেছেন এই সময় প্রতিনিধি একমাত্র। এই ১৭৬০-এর পরে, ভারতচন্দ্রের পরে, ভারতচন্দ্র যে মঙ্গল কাব্য লিখলেন, হ্যাঁ ভারতচন্দ্র, তার মঙ্গল কাব্যে চমৎকার কিছু কথা আছে যেগুলো আমরা এখন অনুসরণ করি। নব মিলে বাবাই কি এরা, সেখান থেকে এসেছে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই লাইনটার একটু গল্প আছে, আপনি বলে নেই। এই লাইনটার গল্পটা হলো এরকম, ঈশ্বরী পাটনি অর্থাৎ নৌকা দিয়ে লোক পারাপার করেন যে ব্যক্তি, সেই ঈশ্বরী পাটনি কি করলেন, একজনকে পার করছেন, তো এক মহিলা উঠেছেন তার নৌকায়,
তো তার যে লোহার সেউতিটা আছে এটার মধ্যে পা লেগেছে, লোহার মধ্যে পা লেগেছে, ওই পা লাগার সাথে সাথে এই সেউতিটা সোনা হয়ে গেছে। তো ঈশ্বরী পাটনি অনুভব করলেন, বুঝে গেলেন যে এ তো মেয়ে নয়, এ তো মেয়ে নয়, দেবী নিশ্চয়, দেবতা নিশ্চয়। এটা বুঝে গেলেন। বুঝে গিয়ে এই মুহূর্তে যেহেতু দেবতা আমার নৌকায়, আমার ঘরে, আমার কাছে, তো দেবতার কাছে কি চাইবো? স্বর্গ দাবি করবো, নিশ্চিত অনন্ত জীবন, স্বর্গ চাই, সমস্ত দুঃখ যন্ত্রণা থেকে পরিত্রাণ চাই। এটি না করে এই ঈশ্বরী পাটনি কি করলেন? তিনি চাইলেন তার কাছে আমার সন্তান যেন থাকে দিতে পারে। মানবিক হয়ে গেলাম আমরা। এর আগের যতগুলো কথা ছিল, যত সাহিত্যে যা যা ছিল, সবগুলোর ভিতরে আমরা দেখেছি প্রেম, তারপরে হলো রাজরাজটাদের স্তুতি এবং দেব দেবীদেরকে নিয়ে সবচেয়ে বেশি রচনা। কিন্তু এই যে ধারা, ভারতচন্দ্র এই যে উচ্চারণ করলেন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, তো সেই উচ্চারণ আমাদের কাছে চলে আসলো। সাহিত্য তখন, কবিতা তখন আধুনিক আমাদের হয়ে গেল, মানুষের হয়ে গেল। মানুষের কবিতা এগিয়ে যাচ্ছে, কিন্তু তার জন্য 100 বছর। আর একেবারে 1760 থেকে 1860 মাইকেল মধুসূদন আসার আগ পর্যন্ত এর ভিতরে কেমন কেমন, এর ভিতরে রবীন্দ্রনাথের জন্ম কিন্তু হয়নি, এর ভিতরে স্তিমিত স্তব্ধ। ঈশ্বর গুপ্ত রচনা করলেন, কবিতা লিখলেন, নীতি কবিতা, ব্যঙ্গ কবিতা, এই ধরনের রচনা তার মাধ্যমে আসবে। ঈশ্বর গুপ্ত প্রকাশ করলেন সংবাদ প্রভাকর, তিনি তার সম্পাদক। সংবাদ প্রভাকর পত্রিকা, সাহিত্য পত্রিকা আসতে শুরু করল, রচিত হতে শুরু করল, সাহিত্য পত্রিকা। এর মধ্যে এই সংবাদ প্রভাকরের মধ্য দিয়ে আমরা আধুনিক কবিতার যাত্রা করলাম। সেখানে গদ্যের রচনা ততক্ষণে শুরু হয়ে গেল। গদ্যের রচনা শুরু হলো কি আমাদের প্রয়োজনে? না, এটা ইতিহাস বলে ভিন্ন কথা। তারপর ভিতরে অনেক কথা রয়েছে। ইতিহাস বলছে যে গদ্য রচিত হয়েছে ইংরেজদের জন্য, যারা তখন এই দেশকে শাসন করেছিলেন। তারা আমাদের সাথে কথা বলার জন্য, লেনা দেনার জন্য গদ্য করেছে। কারণ কবিতা দিয়ে তো কথা চলে না, কথা বলতে হলে গদ্য লাগে। সেই কারণে ফোর্ট উইলিয়াম কলেজ বাংলা বিভাগ খোলেন এবং সেখানে গদ্যের চর্চা চলতে থাকে। তো সেটা ভিন্ন কথা। তো এরপর এগিয়ে যায় কবিতা মাইকেল মধুসূদনের হাতে। মধুসূদন শুধু ভারতবর্ষের ভিতরে না থেকে তিনি সারা পৃথিবীতে নিজেকে ছড়িয়েছেন। অর্থাৎ তার চিন্তাটা এত বেশি দূরদর্শী, এত বেশি আধুনিক যে তিনি এখানে তার নিজের ভাষাতেই থাকলেন না, নিজের বাসাতে তো থাকলেন নাই, নিজের ভাষাতেই থাকলেন না। ভাষা ছাড়লেন, ভাষাটাও ছাড়লেন, বললেন বাংলা ভাষায় আমি লিখব না, আমাকে ইংরেজিতে লিখতে হবে। আসলে তার ভিতরে আছে, সেই জন্য তিনি গেছেন। যদি ইংরেজি ভাষায় তিনি সফল হলেন না, সফল হলেন বাংলা ভাষায়। তার হাতে আমরা পেয়ে গেলাম সনেট কবিতা। এরপর তিনি, অর্থাৎ তিনি এসে বাংলা কবিতাকে একদম দ্রুত গতিতে এগিয়ে দিলেন, গতি দিলেন, প্রবহমান করলেন, বেগবান করে তুললেন। এবং তার রচনাকাল খুব অল্প, 1858 থেকে 65 এরকম সময়। এই অল্প সময়ের ভিতরে বাংলা সাহিত্যকে প্রচুর দান করলেন। আসলে দান করলেন না, তিনি তার নিজেকে ব্যক্ত করলেন, সবকিছু ছেড়ে এসে যে বৃহৎ স্বপ্ন কল্পনাকে জলাঞ্জলি দিলেন। আসলে না, মুক্তি লাভ করলো মাইকেল মধুসূদন, আর সমৃদ্ধ হলো বাংলা সাহিত্য, কবিতার সাহিত্য। শুধু কবিতা নয়, মধুসূদনের হাতে নাটকও পেল নতুন প্রাণ এবং কাব্য সাহিত্য পেল একটি মহাদান, তার মহাকাব্য।
এবং সেই মহাকাব্য আর তার সনেটগুলো রচনা রীতিতে এমন একটা চমৎকার বৈশিষ্ট্য নিলেন তিনি, প্রত্যেকটা লাইন মহাকাব্যের শুরু থেকে কাব্যের শেষ পর্যন্ত লাইনগুলো একরকম। মাত্রা বিন্যাস করে যদি আমরা গুণি অঙ্ক করি তাহলে দেখি একটা লাইনে এসে কি ধরনের প্রতিভা, কি বিকাশ তার, এবং চিন্তাটা কত সুদূর প্রসারী, সে চিন্তায় আমরা সফল। এই যে মাইকেলের এই দারুণ অবস্থান বাংলা ভাষাকে চমকে দিল, বাংলা ভাষাকে ঋদ্ধ করলো মাইকেল মধুসূদন দত্ত। এখান থেকে আমরা দৌড়াই তারই কাছাকাছি সময়ে গদ্য রচিত হয়েছে, তখন গদ্যের দৌড়, দীনবন্ধু মিত্র এসেছেন, তারপর এই কালে নাটকের জন্য নাট্য সাহিত্যে আরো অনেক নাট্যকার যুক্ত হয়েছে। সাথে সাথে আমরা তার কিছুকাল পরে একজন ক্ষুদ্র লেখক, ক্ষুদ্র কবি রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছেন। রবীন্দ্রনাথ কবিতা রচনা শুরু করেছেন, কিন্তু তিনি যে এই মহিরুহ হবেন সেটা আমরা ভাবতে পারি। তাকে আমরা মোটামুটি 1900 সালের দিকে যেতে হয় রবীন্দ্রনাথ। তার আগে রচনা অব্যাহত, তিনি বুঝতে পেরেছেন তার ভিতরে কোনো কিছু আছে। কি আছে সেটা? যেটা তার কবিতা এসেছে। মাইকেল মধুসূদন যেমন বুঝতে পেরেছেন তার ভিতরে কিছু আছে, আর সেই কিছু থাকার কারণে এই ছুটাছুটি এক দেশ থেকে আরেক দেশে, এক ধর্ম থেকে আরেক ধর্মে, এক ভাষা থেকে আরেক ভাষা। ঠিক তেমনি একটা কিছু অনুভব করেছিলেন বাল্মীকি, তার ভিতরে কিছু আছে, সেই অনুভব করেছিলেন। সেই আছেটা কি আমরা এই কালে এসে এটাকে আবিষ্কার করলাম একবার রবীন্দ্রনাথের ভাষায়। অলৌকিক আনন্দের ভার বিধাতা চাহারে দেন, তার একেবারে পরম্পরায় যুক্ত হই আমরা এবার। অলৌকিক আনন্দের ভার বিধাতা যাহারে দেন, তার পক্ষে বেদনা। সেই আনন্দের ভার, দুঃখের ভার, সবকিছু মিলিয়ে পুনরায় সৃষ্টির সম্ভার তাকে নাড়াচ্ছে। রবীন্দ্রনাথকে নাড়াচ্ছে, বঙ্কিমচন্দ্রকে নাড়াচ্ছে, নাড়াচ্ছে মধুসূদন দত্তকে, নাড়াচ্ছে বাল্মীকি, নাড়াচ্ছে চর্যাপদের কবিদেরকে, শ্রীকৃষ্ণ কীর্তনের কবিদেরকে, বৈষ্ণব পদাবলীর কবিদেরকে, ভারতচন্দ্রকে, ঈশ্বর। নাড়ানোর ভিতরে অনেক মানুষের জন্ম হয়েছে, অনেকের কবিতার জন্ম, সাহিত্যের জন্ম। এই অলৌকিক আনন্দ দিয়ে, দুঃখ যন্ত্রণা দিয়ে কবিতা সৃজন শুরু করলেন। কবিতা এতদিন দেবদেবী নির্ভর, রাজাদের স্তুতিগাথা নির্ভর, হাস্যরসাত্মক, এইরকম। তারপর কবিতা বদল করে এই কালে এসে, যখন মানুষ হয়ে উঠে রাজনীতি সচেতন, মানুষ হয়ে উঠে ভূখণ্ড সচেতন, মানুষ হয়ে উঠে তার আশেপাশের মানুষের মানবিক জীবনযাপন, তখন কবিতাগুলো মানুষের কথায় কথা বলতে শুরু করে। অর্থাৎ আমরা আমাদের হয়ে উঠি, ওই ঈশ্বরী বাগ্মী যেন আমাদের সকলের ঘুম ভাঙিয়ে দেয়। রবীন্দ্রনাথের এই ব্যাপক রচনার ভিতরে আমরা প্রচুর রচনা রবীন্দ্রনাথ পাই। তার সাথে রবীন্দ্রনাথ যখন পেতে শুরু করলেন কবিতায় তার সমৃদ্ধি, এরকম সময় আরেকটা ছেলে জন্ম। আমি শুধু প্রতিনিধিত্বশীল কিছু নাম বলে যাচ্ছি। কাজী নজরুল ইসলামের জন্ম হলো মাত্র। রবীন্দ্রনাথ তখন সমৃদ্ধ, তখন সে পূর্ণ যুবক, এবং লিখছেন যখন কাজী নজরুলের মাত্র জন্ম, এবং কাজী নজরুলের বয়স যখন 14 বছর, তখন রবীন্দ্রনাথ সাহিত্যে শ্রেষ্ঠ পুরস্কারকে লাভ করে। 14 বছর যখন নজরুল কবিতা লিখতে শুরু করলেন না। 1913 সাল রবীন্দ্রনাথ
গীতাঞ্জলি লিখলেন। নজরুল মাত্র লেটো দলে ছোটাছুটি করছে, বোহেমিয়ান জীবনকে মাত্র দিয়েছে, অর্থাৎ তার অলৌকিক আনন্দের ভার হৃদয়ে প্রবেশ করেছে, জায়গা করেছে। কবিতার ভূমি এখন তৈরি হয়। যখন রবীন্দ্রনাথ কবিতার ভূমি তৈরি করে তাকে ফসল ফলাতে শুরু করলেন এবং ফসল প্রাপ্তিও হলো, সমাজ পেয়ে গেল, বিশ্ব পেয়ে গেল। সেই সময় কাজী নজরুল আসলেন। তো কাজী নজরুলের সুবাদে আমরা তার একটা চিন্তা, অর্থাৎ কবিরা দূরদর্শী, সেই চিন্তার সাথে আমরা একটু যুক্ত হয়ে যাই। খুব সহজ কথা, বিশ্ব প্রবন্ধে তোমরা আপন হাতের মুঠোয়। তিনি দেখলেন বিশ্বভুবন আপন হাতের মুঠোয়, আর তখন না, মোটামুটি আজ ১৭ বছর পরে সে আপন হাতের মুঠোয় আমরা পুরো পৃথিবীকে দেখছি। কবিরা এরকম দূরদর্শী। এখানে যারা আমরা কবি আছি, যারা কবিতা পড়ি, যারা কবিতা লিখি, তারা এরকম দূরদর্শী মানুষ, এক ঝাঁক দূরদর্শী মানুষ। সেই এক ঝাঁক দূরদর্শী মানুষের ভিতরে কি আছে? কবিতা আছে। তো কবিতা, এখন কবিতা বাংলা সাহিত্যের আধুনিক কবিতার সমুদ্রে আমরা প্রবেশ করেছি। এবার কবি, কবি কে? এই কালের কবিতার কাছে আসি। কবি এখানে যারা আছে আমরা সবাই কবি, আমার জানা মতে। তবে আমি মুস্তাফা স্যার কবি কিনা এটা আমি জানি না, কারণ স্যারের কোনো কবিতা আমি দেখি, গদ্য লিখেছেন স্যার, কিন্তু কবিতা যেহেতু পড়েন, তো কবি। এখন এই কবিকে আমরা যারা লিখি, আমরা কি কবি? আমরা কবিতার সমুদ্রে প্রবেশ করলাম, কিন্তু এখন কারা কবি এটা নিয়ে একটু কথা বলতে হয়। সকলেই কবি নয়, কেউ কেউ কবি, বা এইটা জানি সবাই। আচ্ছা, সবগুলি কবিতা নয়, কোন কোনটা কবি, এটা আমাদেরকে নিতে হবে। সকলেই কবি নয়, কেউ কেউ কবি। কেননা তাদের, অর্থাৎ ওই কবিদের হৃদয়ে রয়েছে স্বতন্ত্র কল্পনা এবং স্বতন্ত্র সারবত্তা। কল্পনা এবং অভিজ্ঞতার স্বতন্ত্র সারবত্তা আছে বলেই কেউ কেউ কবি, আর বাকিরা কবি নয়। এবং সেই কল্পনাটা কেমন? আজকে এখানে দাঁড়িয়েছি, তার শত শত বছর আগের কল্পনা, সেটি হলো আমার অভিজ্ঞতা, তাই আমি ভাবতে পারছি, সেগুলো আমার আছে, অভিজ্ঞতা আমরা নিয়েছি। আর এখান থেকে দাঁড়িয়ে আগামী ১০০ বছর, ২০০, ৫০০ বছর পরে যা হবে, সেই কল্পনা যুক্ত করে নিয়ে যিনি কাজ করতে পারেন, তিনি কবি। এই কবিকে আলাদা প্রাতিষ্ঠিক সৃষ্টিক্ষম প্রজ্ঞা থাকতে হবে কবিকে। এখন এই কথার পরে হয়তো আমরা অনেকেই ভাববো, আর কবিতা লিখবো না। প্রাতিষ্ঠিক সৃষ্টিক্ষম প্রজ্ঞা যদি আমার থাকতে হয়, এটা কি লাইনের অর্থ? চিন্তা এবং অভিজ্ঞতার স্বতন্ত্র সারবত্তা মানে কি? এইগুলি নিয়ে আর কাজ করে কবিতা লেখা যাবে? আমরা তো ভেবেছিলাম আটটুম পাটটুম ঘোড়াটুম তাদের ভাগ বাঁচতে বাঁচতে লিখে ফেলবো, হয়ে গেল কবিতা। হাট্টি বাটি তারা মাঠে পাড়েনি, তাদের খাড়া দুটো শিখ তারা হাট্টি বাটি, হয়ে গেল আরো দারুণ কবিতা, বানিয়ে নিলাম। কিন্তু আজকে এই লাইনগুলোর মধ্যে তো আর সেটা খুঁজে পাচ্ছি। তাহলে কি হবে? আজকে আমাদের ক্ষেত্র, আমাদের জন্য ব্রহ্মা আসেন না, আমাদের পাশে নারদ এসে গল্প বলে দিয়ে যান না, আমাদের জন্য ভরদ্বাজ সহযোগিতা করেন না, আমাদের চোখের সামনে ক্রৌঞ্চ মিথুনের প্রেম নিমগ্ন পরিবেশ তৈরি হয় না। কিন্তু কি আছে? তার থেকে অনেক বেশি অনুষঙ্গ আমাদের ভিতরে আছে, যেগুলোকে ধারণ করতে হবে। তাহলে কবি কবিতা লিখতে পারবে, ধারণ করে সে জায়গায় আসতে পারবে। কবিতা যেহেতু সমুদ্র, আর এখন আপনি কবিতা যদি পড়েন, আপনি দেখবেন
সমস্ত কবিতা লেখা হয়ে গেছে। কবিতা লেখার আর একটু একটা বিন্দু ফাঁক নাই যে আপনার জন্য অপেক্ষা করছে আরেকটা কবিতা। সব কথা আপনার অনুভূতি যা যা কথা আছে সব লেখা হয়ে গেছে। তাহলে শেষ, কবিতা লেখা আপাতত স্টপ হয়ে যাবে। কেননা কবিতা সব হয়েছে। যেমন রবীন্দ্রনাথের কাছে গেলে মনে হয় আমার যা যা দরকার সব তিনি বলেছেন। নজরুলের কাছে গেলে মনে হয় সব বলা হয়ে গেছে। একেবারে এই কালে যদি চলে আসি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কাছে যাই, যত কথা আছে একেবারে রুদ্রের মতো সব বলে দিয়ে গেছে। তো আর কি বাকি আছে? এখন শুধু এইগুলি বললেই হয়ে গেল। আর যেহেতু না আসবেন না, ব্রহ্মা আসবেন না, আমার কাছে থাকবেন না, হবে না। হ্যাঁ, এই সব কিছুর ভিতর থেকে ওই প্রাতিষ্ঠিক সৃষ্টিক্ষম প্রজ্ঞ যারা আছে, অর্থাৎ একান্ত স্বকীয় জ্ঞান যিনি লাভ করেছেন, যার আছে, সে অনুভব করছে, পরিচর্যার মধ্য দিয়ে সে একটা পর্যায়ে পৌঁছেছে, সেই মানুষটি নতুন কবিতা লিখতে পারবে, যে কবিতা হবে। ওই যে সবগুলি কবিতা নয়, কোনটা কবিতা নয়। এখন ওই সব মানুষই কবি নয়, কবিতা লিখবেন সবাই, এর ভিতরে কিছু সব কবিতাই কবিতা হবে না, আর সবাই কবি হিসেবে থাকবেন না, কথা সত্য। আর মেনে নেওয়া জরুরিও না। এখন যদি মেনে নেন তো ভালো, না মেনে নিলেও ভালো, কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে সেই সুদূর প্রসারী একজন চিন্তাশীল মানুষের মতো একটা মানুষ আপনার ভিতরে আছে, কবির সেই মনোভূমি। কেন কবিতা? কেন এই দীর্ঘ সময় ধরে এত কথা বলার পরে আপনি কবিতা লিখবেন, তার আগে প্রশ্ন হলো কবিতা কেন? কবিতা লেখার যোগ্য উপযুক্ত আপনি না, আপনি এখন বিবেচনা করে দেখেছেন, অথবা আপনি বিবেচনা করে দেখেছেন আপনারই সেই প্রাদেশিক সৃষ্টি ক্ষমতা আছে, একান্ত নিজস্ব বৈশিষ্ট্য আপনার আছে, অতএব আপনি কবিতা লিখবেন। তাহলে প্রশ্ন থাকবে কেন কবিতা লিখবেন, অথবা আপনি পড়বেন কেন? কবিতা কি করে? ওই যে প্রথমেই বলেছি, এইখানে এই শিরোনামটার মধ্যে আছে রহস্য। কবিতায় রহস্য তৈরি করে। আমরা আমাদের কথাগুলোকে সাধারণ করে বললে আমাদের ভালো লাগে না, কথাগুলোকে কথার মতো করে বললে ভালো লাগে না, মনে হয় একেবারে আটপৌড়ে। কথাগুলোকে আলাদা করে বললে ভালো লাগে, আটপৌড়ে জীবন থেকে একটা আলাদা মুক্তি পেয়ে যায়, অন্য অর্থ পেয়ে যায়। আকাশে ঘন মেঘ, বর্ষাকাল, সহজ কথা গদ্যে বলেছে। এখন যখন এই লাইনটাই কবিতা হয়ে আসে, গগনে গরজে মেঘ ঘন বর্ষা, তখন কেমন জানি লাগে। একই কথা যখন গদ্যে বললাম, তখন কিন্তু হয়ে গেল সাধারণ কথা, পাত্তা দেওয়ার কিছু নাই। কিন্তু যেই বললাম গগনে গরজে মেঘ ঘন বর্ষা, তখনই একটু চমকে উঠে, একটু দাঁড়াতে হয়, একটু থামতে হয়, একটা কি জানি স্পন্দন তৈরি হয়েছে, একটা কি জানি আলোড়ন তৈরি হয়েছে, একটা কি জানি সৃষ্টির একটা কিছু আছে তার ভিতরে, একটা সুর আছে তার ভিতরে, একটা অলৌকিক আনন্দ আছে তার ভিতরে। এবার আপনি কবিতা লিখবেন কেন? এই যে কথাকে কথা না বলে কথাকে শিল্প হিসেবে যখন উপস্থাপন করা প্রয়োজন হয়ে উঠেছে, যখন আপনি অনুভব করেছেন আপনার সেই সৃষ্টি ক্ষমতা আপনাকে সেই অনুভূতি দিয়েছে, তখনই আপনি কবিতা লিখতে শুরু করলেন। কবিতা লিখবেন এই কারণে। এবার শুধু কি এইটা, শুধু এই মেঘের কথাকে এইভাবে বলার জন্য, কিংবা ডোমরা গাছের পাতার নিচে টুনটুনি তার ঘর বাঁধিয়েছে এই লাইনগুলো বলার জন্য? ডোমরা গাছের পাতার নিচে টুনটুনির ঘর আমরা অনেক দেখেছি, কিন্তু যখন আমরা দেখেছি, আচ্ছা আচ্ছা, তো ডোমরা গাছের পাতার নিচে টুনটুনির ঘর আমরা অনেকে দেখেছি, কিন্তু যখন এই শব্দ স্পন্দনে আসে তখন একটু আলাদা হয়ে যায়, ভিন্নতর কোনো কিছু তৈরি হয়, আলাদা আবেশ তৈরি হয়। ঠিক আছে, লিখলাম। আর কি দরকার? আর এই দরকার,
সেই দ্রুততম সময়ে আমরা হাজার হাজার বছর পিছনে চলে যাই, যখন পাখিটি মরে যায়, রক্তক্ষরণ হয়। ওই মৃত পাখিটির রক্তক্ষরণ, তারও চেয়ে বেশি রক্তক্ষরণ যিনি জীবিত থেকে কষ্টে, যন্ত্রণায় কাতর হয়েছেন। সেই কষ্ট, সেই যন্ত্রণা আজকেও আছে। আজ শুধু পাখি মারা যায় না, আজ প্রেমিক প্রেমিকা মারা যায়, আজ মানব মানবী মারা যায়, মানুষ মানুষকে মারে। কবিতা লিখতে হবে, মানুষকে কথা বলতে হবে, কথা শোনাতে হবে মানুষের জন্য। আজ ভূখণ্ড দখল হয়, আজ এক দেশের রাজাকে অপহরণ করে আরেক দেশের রাজা। একসময় গল্প ছিল, রূপকথার গল্প, আজকে বাস্তব কথার গল্প। অতএব কবিতা তো লিখতে হবে। আপনারা আজকে সেই রূপকথা, সেই স্বপ্নের জগৎটাকে ভেঙে চুরমার করে দিল এই আজকের বাস্তবতা। এখন আর রূপকথা রাজা অপহরণ করে না, এখন আমি অপহরণ করি আরেক দেশের রাজাকে। সুতরাং আপনাকে বলতে হবে, আর বলতে হবে। বলতে আমি যে এখন বলছি এই কথা যদি বলি তো সমস্যাটা কি? না, এই কথা, এত কথা বলার সুযোগ মানুষের কাছে গিয়ে পাওয়া যায় না। তাই কথাকে গুছিয়ে, কথাকে শিল্প করে মানুষের প্রাণে উপহার দিতে হবে। তাই কবিতা